নমস্কার আরও একবার সবাইকে গুড ইভিনিং। আমি অল বেঙ্গল 2022 স্টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশন, আরও একবার বলছি গ্রুপের নামটা, কেন দুবার বলছি বা গ্রুপের নামটা আরও ভালো করে বলছি তার কারণটাও পরে বলে দিচ্ছি। আমি শিল্পী সেন, অল বেঙ্গল 2022 স্টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মুহূর্তে লাইভে এলাম। আজকে লাইভে আসার মেন কারণ হচ্ছে আমাদের মাথার ওপর যে এখন যে খাড়াটা ঝুলছে সেই এনআইওএস ব্যাপারে অনেকেই ফোন করছেন বা অনেকেই, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক ঘটনা। আমরা এই সব কিছুর সাথে যুক্ত আছি বলে আমরা কেস সম্পর্কিত যতটা আপডেট আছি, সাধারণ ছেলেমেয়েরা কিন্তু কেস সম্পর্কিত অতটা আপডেট নেই। তো অনেকেই জানে না যে এনআইওএস এর রিভিউ পিটিশনের বিষয়টা কি, অ্যাকচুয়াল এনআইওএসরা কি চাইছে, বা গত 19 নভেম্বর যে হিয়ারিংটা হয়েছে সেটাতে কি হয়েছে। তো বিভিন্ন জনের প্রশ্ন, বিভিন্ন জন ফোনও করছে, সেই পরিপ্রেক্ষিতে আরও একবার খুব সংক্ষেপে ক্লিয়ার করে বিষয়গুলো বলার জন্য, আচ্ছা একটা ফোন এসেছিল, ক্লিয়ার করে বিষয়গুলো বলার জন্য আমি এই মুহূর্তে লাইভে এলাম। প্রথমেই সংক্ষেপে বলি হচ্ছে যে এনআইওএসটা কি। এনআইওএস যে কোর্সটা হয়েছিল সেটা এনসিটির অ্যাক্ট অনুযায়ী, এনসিটির গাইডলাইন অনুযায়ী, এমএইচআরডির অনুযায়ী যে আমাদের কোয়ালিটিভ এডুকেশন প্রোভাইড করার জন্য প্রাইমারির ক্ষেত্রে বা আপার প্রাইমারির ক্ষেত্রে সকল টিচারকে ট্রেন্ড হতে হবে, ট্রেনিং নিতে হবে সকলকে। সেই ট্রেনিংটা যাতে 31শে মার্চ 2015 সালের মধ্যে যাতে সকল নন ট্রেন ইন সার্ভিস যারা টিচার রয়েছে তাদেরকে যাতে ট্রেন করানো যায়, সেই জন্য কিন্তু এই এনআইওএস কোর্সটা করা হয়েছিল, যাতে যারা নন ট্রেন টিচার রয়েছে তারা যাতে একটা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে পারে এবং তাদের যাতে চাকরি না যায়, সেই কারণের জন্য এই কোর্সটা হয়েছিল। তো এই কোর্সের সুযোগ নিয়ে অনেকেই, আপনারা সকলেই জানেন, অনেক যারা প্রাইভেট স্কুল, আমাদের অলিতে গলিতে এখন বিভিন্ন প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে, সেইগুলো কতটা স্বীকৃত, কতটা অ্যাফিলেটেড, কতটা কি, সেগুলোর অনেক ব্যাপার রয়েছে। সেখান দিয়েও যারা 2-4 দিনের জন্য আর কি মানে টিচিং করতে গিয়ে ইন সার্ভিস দেখিয়ে এই কোর্সের আওতায় এসে নিজেদেরকে ইন সার্ভিস দেখিয়ে কোর্সটা করেছে। তো সেই জায়গায় এখন প্রায় 14 লক্ষের কাছাকাছি আমাদের এনআইওএস যারা ট্রেনার রয়েছে, ট্রেনিং নিয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে গত 2023-এ আর কি 23শে সেপ্টেম্বর যে রায়টা এসেছিল সুপ্রিম কোর্টের উত্তরাখণ্ডের মামলার বিরুদ্ধে, উত্তরাখণ্ডের মামলাতে, যে এনআইওএসরা সেই রায়েতে এনআইওএস সম্পর্কিত যে রায়টা এসেছিল সেখানে 3টে জিনিস অনারেবল জাস্টিসরা সুপ্রিম কোর্টের তারা পরিষ্কার করে দিয়েছিলেন। এক কি, যে যারা এনআইওএস ডিগ্রি নিয়েছিল তারা ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। এই এনআইওএস ডিগ্রিটা শুধুমাত্র ইন সার্ভিসদের জন্য এবং ইন সার্ভিসদের চাকরি বাঁচানোর জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে ইন সার্ভিসের চাকরি বাঁচানোর জন্য। তৃতীয় হচ্ছে আমাদের যে রেগুলার ডিএলএড, মানে 24 মাসের ডিএলএড আর 18 মাসের এনআইওএস ডিএলএড, দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট নয়, মানে সম মানে তুল্য নয়। এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছিল। যাই হোক, তার পরিপ্রেক্ষিতে 2024-এর 31শে জানুয়ারি এই রিভিউ পিটিশনটা ফাইল হয় এবং জুলাই মাসে 27শে জুলাই এই রিভিউ পিটিশনটা যে ওপেন হিয়ারিং হবে সেইটা সিলেক্ট হয়, মানে সেটা অ্যাপ্রুভ পায়। এবং গত হচ্ছে 19শে নভেম্বর হচ্ছে গত এই মাসেরই 19শে নভেম্বর আমাদের হিয়ারিংটা হয়, মানে এনআইওএসদের যে রিভিউ পিটিশনের হিয়ারিংটা হয়। তো সেই হিয়ারিংটা অনেকে দেখেছেন, অনেকে দেখেননি বা অনেকে বুঝতে পারছেন না। সেই হিয়ারিং সম্পর্কে আমি খুব সংক্ষেপে বিষয়টা বলছি যে কি হয়েছিল সেই দিন অ্যাকচুয়াল হিয়ারিংয়ে। একটু রেকর্ড আমি লাইভটা করে নিয়ে করছি, ঠিক আছে? রুমালটার জ্যাকেটটা খুলে দাও। বাড়ি আছে ওখানে, বাড়ি আছে। তুমি খুলে দাও একটু। কি আচ্ছা করছো? একটু ও কানটা লাগছে। চলো একটু এটা ফুল প্যান্ট খুলে দাও। আচ্ছা, সরি টু সে, আমার মেয়ে এসে গেছিলো পড়তে পড়তে। যাই হোক, মেন একটু ডিস্টার্ব হওয়ার জন্য ক্ষমা চাইছি, সরি। যাই হোক, মেন যেটা বলছিলাম যে সেই বিষয়ে রিভিউ পিটিশনটা হয় এবং রিভিউ পিটিশনে যে ব্যাপারটা এর আগের দিনের যে হিয়ারিং হয়েছিল এনআইওএসদের তরফ থেকে, যে অ্যাডভোকেট ছিলেন গোপাল শঙ্কর স্যার, যে টিম ছিল, তাদের হিয়ারিংটা শুনে আমি যেটুকু বুঝতে পেরেছি, তারা এইটাই প্রুফ করতে চাইছে বা আনতে চাইছে যে রেগুলার ডিএলএড যে 24 মাসের কোর্স আমরা করেছি আর 18 মাসের এনআইওএস এর এনআইওএস এর ডিএলএড এর যে কোর্সটা, এই দুটো কোর্সকে যেন ইকুইভ্যালেন্ট হিসাবে
ভাবে কোনো একটা রায় আনতে পারেন তারা। মানে এই ইকুইভ্যালেন্টটা যদি ওনারা রায় আনতে পারেন তাহলেই কিন্তু তারপরে সেই রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী স্টেপে যাওয়া যাবে, যে তাহলে ইন সার্ভিসরাও কিন্তু ফ্রেশার হিসাবে ফ্রেশ ভ্যাকেন্সিতে বা নতুন রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন। এই জিনিসটার উপরই মেনলি আর্গুমেন্ট হয়। তো আমাদের সেদিন আমাদের রেগুলার ডিএলএডদের তরফ থেকে কোনো অ্যাডভোকেট ছিল না, অন্য কারোর থেকে কিছু ছিল কিনা জানি না, কিন্তু সম্পূর্ণ একতরফাভাবে এনআইওএস এর যে অ্যাডভোকেটরা ছিলেন তানারাই কিন্তু অনারেবল জাস্টিসদের বোঝানোর চেষ্টা করেছেন এবং কনভিন্স করার চেষ্টা করেছেন এবং বারবার এই জিনিসটা বলার চেষ্টা করেছেন যে এই কোর্সটা ইন সার্ভিস, আমরা ইন সার্ভিসদের জন্য হয়েই কথা বলছি, কিন্তু এই ইন সার্ভিসদের যে ডেফিনেশনটা কি বা কাদেরকে ইন সার্ভিস ধরা হচ্ছে, সরকারি চাকরি মানে সরকারি স্কুলে কর্মরত শিক্ষকরা ইন সার্ভিস আর প্রাইভেট স্কুলে কর্মরত শিক্ষকরা ইন সার্ভিস, এদের মধ্যে ডিফারেন্স কি বা ওদের সকলকে একসাথে গুলিয়ে উনি একটা ওনারা আর কি একটা ব্যাপার ক্রিয়েট করতে চেয়েছিলেন যে যারা যারা এটা করেছে এনআইওএস ডিগ্রিটা করেছে তারা সকলে ইন সার্ভিস, সেটা প্রাইভেট হোক সেটা সরকারি হোক, তাহলে সকলকে একটা সুযোগ দিতে হবে, যারা মানে এই দুটো কোর্সকে সমান ইকুইভ্যালেন্ট করে একটা জাজমেন্ট দিতে হবে, যেখানে যারা ফ্রেশ নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রেও এটা যাতে অ্যালাউ হয়, নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রেও যে অ্যালাউ হয় এই বিষয়ে কিন্তু অনারেবল জাস্টিসরা বলেছিলেন যে না এটা কি করে হয়, এই এই জাজ এই এনআইওএস এর ডিগ্রিটা তো করানোই হয়েছিল ইন সার্ভিসদের কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে ইন সার্ভিসদের বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য, তারা নতুন এতে আর 24 মাসের সাথে তো 18 মাসের ডিএলএড কখনোই এক নয়। তো সেই জায়গাটা তো এনআইওএস এর যে অ্যাডভোকেট রয়েছেন তেনারা বোঝানোর চেষ্টা করেন যে এনসিটির গাইডলাইন অনুযায়ী এবং এমএইচআরডির যে রুলস অনুযায়ী যে টাইম বেঁধে দিয়েছিলেন সেই টাইমের মধ্যে মানে 31শে মার্চ 2015-র মধ্যে সবাইকে ট্রেনিং কমপ্লিট করাতে হবে, সেই টাইমের জন্য এই 6 মাসের যে ডিডাকটেশনটা দেওয়া হয়েছিল, যেহেতু তারা স্কুলে পড়ান এবং তাদের জন্য আলাদাভাবে প্র্যাকটিস টিচিংয়ের কোনো প্রয়োজন নেই সেই জন্য দেওয়া হয়েছিল, তাহলে দুটো কোর্স কিন্তু একই হাড্ডাবাড্ডা এইভাবে এনআইওএস এর অ্যাডভোকেটরা বোঝানোর ভালো রকম চেষ্টা করে। সেই জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাডভোকেট কুণাল চ্যাটার্জি ছিলেন, উনিও বলেছেন যে সবাই এনআইওএস কিন্তু ইন সার্ভিস ছিলেন না, মানে 94 জন এরকম এনআইওএস ক্যান্ডিডেটরা ছিলেন যারা ইন সার্ভিস নয়। তো এই তথ্যটা তুলে ধরাতে তখন এনআইওএস এর যারা অ্যাডভোকেট ছিলেন তারা বলেন যে আমরা তাদের হয়ে কথা বলছি না, যারা ইন সার্ভিস নয় কিন্তু এনআইওএস করেছেন আমরা তাদের হয়ে বলছি না, আমরা শুধুমাত্র ইন সার্ভিসদের হয়ে কথা বলছি, এরকম কিছু কথোপকথন হয়। এবং এই জায়গাটায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, যিনি ওয়েস্ট বেঙ্গল মানে বোর্ডের তরফ থেকে যে মিস্টার চ্যাটার্জি ছিলেন, অ্যাডভোকেট চ্যাটার্জি ছিলেন, উনি কিন্তু একটা ভালো তথ্য তুলে ধরেছিলেন যে বেসরকারি স্কুল থেকে যারা এনআইওএস করেছে তাদের তো কোনো ডাটা নেই, কারোর কাছে কোনো ডাটা নেই, সেই স্কুলের কোনো ডাটা নেই, তাহলে আমরা সেইগুলোকে ইন সার্ভিস কী করে ধরবো, যেন সরকারি সার্ভিস করে যারা সরকারি স্কুলে তাদেরকেই ইন সার্ভিস ধরা হয়। এরকম কিছু কথোপকথন হতে হতে নেক্সট একটা ডেট দেওয়া হয় এবং জাস্টিসরা একটা ফিক্সড ম্যাটার হিসাবে আগামী 10ই ডিসেম্বর 3:30 সময় এই এনআইওএস সংক্রান্ত মামলাটা রেখেছেন। এখন এর আগের দিনে যেভাবে হিয়ারিং হয়েছে, যেভাবে জাস্টিসদের কনভিন্স করার কথা আমরা দেখেছি হিয়ারিংয়ের ক্ষেত্রে, সম্পূর্ণ মানে অপোনেন্ট হিসাবে কিন্তু এখানে কেউ নেই, মানে ডিএলএডদের তরফ থেকে কোনো অ্যাডভোকেট ছিল না, সেই কারণের জন্য ওনারা যা বুঝিয়ে গেছেন সেইভাবে ম্যানুপুলেট হতে কিন্তু বেশি সময় লাগবে না। একটা আমরা যে ওভার কনফিডেন্টে ছিলাম এতদিন, সত্যি আমরা ওভার কনফিডেন্ট ছিলাম যে সুপ্রিম কোর্টের রায় মানে একবার চলে এলে সেটা রিভিউ পিটিশন মানে 1000-এ একটা অ্যাকসেপ্ট হয় বা 1000-এ একটা চেঞ্জ হয়, তো সেই জন্য আমরা এতটা বেশি করিনি। কিন্তু দেখলাম এর আগের দিন যেভাবে হিয়ারিং হলো এটা সত্যিই চিন্তার বিষয় আমাদের জন্য, অনেকগুলো দিক থেকে চিন্তার বিষয়। প্রথমত যদি এই দুটো কোর্স যদি ইকুইভ্যালেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মহা বিপদ, তাহলে এই মানে জাজমেন্টের ওপর নির্ভর করে তাহলে প্রত্যেকে কিন্তু যারা এনআইওএস করেছে তারা কিন্তু রেগুলার ডিএলএড এর সমতুল্য নিজেদেরকে প্রুফ করে ফ্রেশ রিক্রুটমেন্টে বা নিউ রিক্রুটমেন্টে বসতে চাইবে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যারা যারা বাদ গেছে, সেটা নট অনলি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, আদার স্টেটের তরফ থেকেও যে মানে অনগোয়িং রিক্রুটমেন্ট থেকে যারা বাদ গেছে, ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 22 রিক্রুটমেন্টে যারা এনআইওএস বাদ গেছে তারা, বিহারের ক্ষেত্রে টিআরই 1, 2, 3 এগুলো থেকে যারা বাদ গেছে তারা, অন্যান্য স্টেটের ক্ষেত্রে, মানে সবাই কিন্তু চাইবে
তারা যে জায়গা থেকে বাদ গেছে সেই জায়গাটা ফিরে পেতে। তাহলে কি হবে, আগের যে প্যানেল বেরিয়ে রয়েছে সেই প্যানেলটা কিন্তু কাটাছেঁড়া হবে, সেই প্যানেলটাতে কিছু নতুন ঢুকবে, কিছু পুরনো বেরোবে, একটা মানে এলোমেলো পরিস্থিতি তৈরি হবে। আর আগের প্যানেলের ওপর কোনো কিছু পরিস্থিতি হওয়া মানে আমাদের নতুন যে রিক্রুটমেন্ট সেটাও কিন্তু অনেক পিছিয়ে যাবে। মানে আমরা এখন এই ভয়েতে রয়েছি যে আমাদের 2022 টেট পাস, আমরা বুক ফুলিয়ে বলিও যে স্বচ্ছ প্রথম টেট আমরা নিজেদের যোগ্যতায় পাস করেছি, এটা যেন সেকেন্ড আপার প্রাইমারি না হয়ে যায়। মানে এরকম যে পরিস্থিতিতে আমরা আছি এবং চারিদিকের পরিস্থিতি যেরকম নজর রাখছি, যদি ওবিসি, আমরা যেটা এর আগেও বলেছিলাম যে ওবিসি ম্যাটারটা যতক্ষণ না মিটছে হয়তো ততদিন বোর্ড দেবে না, নোটিফিকেশন দেবে না, কারণ এই সংক্রান্ত একটা কেসও হয়েছিল যে ওবিসির যে বিষয়টা রয়েছে সেটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, সুপ্রিম কোর্টের ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, সে স্টেই পড়ুক আর এই রায় বহালি থাকুক, যাই হোক না কেন একটা জায়গায় যতক্ষণ না আসছে ততক্ষণ নতুন রিক্রুটমেন্ট রাজ্য সরকার করতে পারবে না, কারণ কোনো না কিছু তো একটা ল মেনে করতে হবে। এই বিষয়ে একটা কেস হয়েছিল, তো সেই সংক্রান্ত আমরা বলেও ছিলাম যে এই ওবিসি মামলাটা নাম এটা অবধি আমাদের রিক্রুটমেন্ট হয়তো আসবে না, কিন্তু আজ না হোক কাল ওবিসি মামলা মিটে যাবে, উঠবে এবং কিছু না কিছু একটা রায় পাবো। এবং আমরা চারিপাশের দিক থেকে বা আগামী দিনে গত দিনে পর্ষদে গিয়ে, বিকাশ ভবনে গিয়ে যেটুকু আপডেট পেয়েছি, ভ্যাকেন্সি কালেকশন চলছে, নতুন রিক্রুটমেন্টের একটা প্রসিডিওর শুরু হয়েছে। তাহলে এই সব কিছু প্রসিডিওর বা আমাদের যে আশা জেগেছে মনে যে আমরা একটা রিক্রুটমেন্ট পেতে চলেছি, সবাই পড়াশোনা করছি, তাহলে সেই সব কিছুর ওপর কিন্তু জল পড়ে যাবে যদি এই জাজমেন্ট, মানে 2023 সালে এনআইওএস সম্পর্কিত যে জাজমেন্ট এসেছিল সেটা যদি কোনোভাবে হেরফের হয়, কোনোভাবে যদি এনআইওএসরা নিউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যালাউ হয়ে যায়, তাহলে কিন্তু সব কিছুটাই এলোমেলো হয়ে যাবে। এবং আমাদের 22 স্টেট পাসকে, মানে 22 স্টেটের রিক্রুটমেন্টকে, 22 স্টেটের রিক্রুটমেন্ট, নট 22 রিক্রুটমেন্ট, 22 স্টেটের যে রিক্রুটমেন্ট যেটা 24 বা 25 হওয়ার চান্স ছিল, সেটা কিন্তু যে কবে হবে আমরা নিজেরাই অধরার মধ্যে পড়ে যাব। আর সরকারের কাছে তো, সরকার তো অজুহাত খোঁজে, সরকারের কাছে একটা অজুহাত তো চলেই এলো, এই কেসের জন্য, এই আগের প্যানেল কাটাছেড়ার জন্য দিতে পারছি না, সেটাই আমাদের সাথে হতে চলেছে। তো এই রকম অবস্থায় যারা এখনো এই আমার ভিডিও বা আমার লাইভগুলো বা আমাদের লাইভগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা হয়, ইউটিউব চ্যানেলে অনেকেই আছেন যারা হয়তো আমাদের গ্রুপের সাথে যুক্ত হতে চাইছেন কিন্তু পারছেন না, মানে 22 স্টেট পাস করে বসে রয়েছেন, তাদেরকে বলবো ফেসবুকে এসে অল বেঙ্গল 2022 স্টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশন নামে সার্চ করতে, আমাদের পেজও আছে, গ্রুপও আছে, এখানে জয়েন করে যাবেন। এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ভেরিফাইড গ্রুপে লিঙ্ক দেওয়া, মানে ভেরিফাইড হয়ে ভেরিফাইড গ্রুপে জয়েন করে যাবেন। তারপরও যদি কিছু মানে কিছু কারোর থেকে কিছু জানার থাকে বা বুঝতে না পারেন, আমাদের যে একজন অ্যাডমিন রয়েছে প্রীতম হালদার, তার নাম্বারটা বলে দিচ্ছি, 8609796985। এই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন, গ্রুপে অ্যাড হন। আমাদের একত্রিতভাবে, আমরা যে রেগুলার ডিএলএডরা রয়েছি, একত্রিতভাবে আমাদের লড়াই করতে হবে, না হলে কিন্তু আমাদের যে সামনেই রিক্রুটমেন্ট আসার যে চান্সটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বা আমাদের যে স্বপ্নটা রয়েছে যে আমরা একটা রিক্রুটমেন্ট পেতে চলেছি, আশা রয়েছে, সেটাও কিন্তু শেষ হয়ে যেতে চলেছে। তাই এই এনআইওএসদের বিরুদ্ধে নেক্সট আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফান্ডিং তোলা হচ্ছে, রেগুলার ডিএলএডদের পক্ষ থেকে একটা অ্যাডভোকেট দেওয়ার জন্য। দেখুন, এখানে অনেকে অনেক কমেন্ট করেন বা এনআইওএসরা রয়েছেন তারাও কমেন্ট করবেন, সেসব কমেন্টে আমার কিছু যায় আসে না, কারণ আমি নিজের কাছে সাচ্চা, আমাদের অ্যাসোসিয়েশন গ্রুপ সবার কাছে সাচ্চা, যে অ্যাসোসিয়েশন যে ফান্ডিং তোলে, যে কেসের জন্য যে অ্যাকাউন্টে ফান্ডিং তোলা হয়, সেই অ্যাকাউন্টের সেই কেস মেটার উপর তার ব্যাংক স্টেটমেন্ট পুরো ফেলে দেওয়া হয়। আগের ক্ষেত্রেও হয়েছে, এক্ষেত্রেও হবে। আপনারা নিজেদের জন্য ফান্ডিং করবেন, নিজেদের অধিকারটা বজায় রাখার জন্য ফান্ডিং করবেন। আপনারা ইতিমধ্যে জানেন অ্যাসোসিয়েশন আপনাদের জানিয়ে দিয়েছে আরটিআই করে যে আমাদের রেগুলার ডিএলএডদের সংখ্যা 52,100 সামথিং রয়েছে। তাহলে সেই 52,000-এর মধ্যে যদি আরও এই এনআইওএসটা ভ্যালিড হয়ে যায়, আরও 10,000 প্লাস অ্যাড হবে, তাহলে ভাবুন যে কম্পিটিশনটা কোথায় যাচ্ছে। আর এই সরকারের যা মতিগতি, সরকার আমরা যতই হাওয়ায় ভাসি না কেন, এত সিট দেবে তত সিট দেবে, কিন্তু কতটা আদেও কত সিট বা কত ভ্যাকেন্সি আমাদের জন্য আসছে সেটা কিন্তু যথেষ্ট সবার মনেই কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে, সেরকম আমার মনেও রয়েছে। তাই আমাদের এখন মানে একটাই মূল কাজ যে ভ্যাকেন্সি অবশ্যই বেশি আনতে হবে এবং তার সাথে আমাদের কম্পিটিশন কমাতে হবে। আমরা যত লিগ্যালভাবে কম্পিটিশন কমাতে পারবো তত কিন্তু আমাদের মানে সবার চাকরি পাওয়াটা প্রায় সুনিশ্চিত করতে হবে বা সুনিশ্চিত হবে। সেই কারণের জন্য এনআইওএসকে কোনোভাবেই অ্যালাউ হতে দেওয়া হবে না। এর আগের দিন হিয়ারিং শুনে যেটুকু বোঝা গেছে, আমরা যদি একটা ভালো অ্যাডভোকেট রাখতে পারি, অ্যাডভোকেট প্যানেলকে রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদেরও এনআইওএস ডিএলএড ডিগ্রি আর রেগুলার ডিএলএড ডিগ্রি যে কখনোই সমতুল্য হতে পারে না, আর এনআইওএস ডিগ্রি
অপরচুনিটিটা কাদের জন্য করা হয়েছিল এই সম্পূর্ণ ব্যাখ্যাটা যদি আমরা রাখতে পারি জাজদের সামনে, তাহলে কিন্তু একতরফা ম্যানিপুলেট করে যে এই রায়টার রিভিউ করে এই রায়টাকে চেঞ্জ করার কথা এনআইওএসরা যে মানে কি বলবো চাল বা ফন্দি বা যেটা করছে সেটাকে কিন্তু আমাদের আটকাতে হবে। আর আপনারা সবাই জানেন যে একটা সুপ্রিম কোর্টে লড়াই করতে গেলে কতটা হিউজ অ্যামাউন্ট টাকা লাগে। এটা হাইকোর্টের ব্যাপার নয় যে 1-1.5 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। সেই জন্য এই টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র 22 স্টেট পাসদের পক্ষে অসম্ভব মানে করা। সেজন্য আমরা বিহার স্টেট, যেহেতু বিহারেরও এখানে স্বার্থ রয়েছে, ঝাড়খণ্ড স্টেটের সাথে অলরেডি আমরা 3টে স্টেটের সাথে এখন অবধি কথা বলে একদম এক ছাদার তলায় আসতে পেরেছি। আমরা 3জনে মানে 3টে স্টেট মিলিতভাবে লড়াই করব যাতে আমরা একটা বড় অ্যাডভোকেট দিতে পারি। তার জন্যই আমাদের সবসময়তে মিটিং চলছে, অ্যাডভোকেটের সাথেও কথা আপাতত হয়ে রয়েছে। এবার সবটাই ডিপেন্ড করছে যে আপনাদের ফান্ডিংয়ের ওপর। এই ফান্ডিং আমি যেমন করেছি আমার নিজের জন্য, কারণ আমার চাকরিটা পেতে হবে, আমার কম্পিটিশন কমাতে হবে, আমার অধিকারটা আমি অন্য কাউকে প্রবেশ করতে দেবো না, সেরকম আপনিও ফান্ডিং করবেন আপনার জন্য, আপনার কম্পিটিশনটা কমানোর জন্য। এনআইওএস ভ্যালিড হয়ে যাওয়া মানে আরও 10,000 প্লাস ক্যান্ডিডেট আমাদের সাথে ইন্টারভিউতে বসবে। তাহলে এই জায়গাতে সবাইকে আমাদের হাতে হাত রেখে সকল রেগুলার ডিএলএডদের স্বার্থে সকলকে লড়তে হবে। তাই সকলকে বলছি যে অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা মিনিমাম অ্যামাউন্ট ধার্য করা হয়েছে, 1000 টাকা করে সকলে ফান্ডিং করুন। আমাদের মৃণালদার অ্যাকাউন্টে এটা নেওয়া হচ্ছে, যেহেতু আপনারা জানেন যে এখন ব্যাংকের একটা মানে রুলস আছে যে পার ডে কারোর 10টা, কারোর 20টা, কারোর 25টা এরকম ট্রানজাকশন করা যায়, তার বেশি করা যায় না। যেহেতু মৃণালদার অ্যাকাউন্টটা মানে কারেন্ট অ্যাকাউন্ট এবং ওটা কোনো পার্সোনাল কাজে ইউজ করে না, শুধুমাত্র অ্যাসোসিয়েশনের এর জন্য ফান্ডিংয়ের জন্যই এটা ইউজ করা হচ্ছে। আপনারা নির্ভরসায় নির্দ্বিধায় এই অ্যাকাউন্টে ফান্ডিং করুন। এই অ্যাকাউন্টেরও ডিটেলস আপনারা মানে ব্যাংক স্টেটমেন্ট পেয়ে যাবেন, আমাদের কাছে কত টাকা উঠলো, কত টাকার আমরা অ্যাডভোকেট রাখলাম, সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। তার জন্য আমাদের ভেরিফাইড গ্রুপে যুক্ত হতে হবে। আরও একবার বলছি, অল বেঙ্গল 2022 স্টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশনের গ্রুপে এখনও যারা যুক্ত হননি, শুধুমাত্র ফেসবুক বা ইউটিউবেই আমাদের ভিডিও বা লাইভ দেখছেন বা অ্যাওয়ারনেস রয়েছে নিজেদের চাকরিটা পাওয়ার জন্য, তারা গ্রুপে যুক্ত হন। এখানে অনেক কিছু তথ্য যেগুলো আপনারা ন্যাচারালি জানতে পারবেন না আমরা দিয়ে থাকি। তো আমাদের লড়াইয়ের সময় সবাই আসুন, একভাবে মিলিতভাবে আমরা ফান্ডিং করে সুপ্রিম কোর্টে একটা ভালো অ্যাডভোকেট দাঁড় করাই, যাতে আমাদের যে অধিকারটা আমরা বজায় রাখতে পারি। এনআইওএস যেহেতু একটা জাজমেন্টে, সুপ্রিম কোর্টের জাজমেন্টে চলে এসেছে যে এনআইওএস নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে ভ্যালিড নয়, এটা শুধুমাত্র ইন সার্ভিসদের জন্য, আর 24 মাসের ডিএলএড আর 18 মাসের ডিএলএড এর দুটো ইকুইভ্যালেন্ট নয়, তাহলে এই জাজমেন্টকে আমরা রক্ষা করতে পারি, সেটাই আমাদের লড়াই। আর এটা আমাদের করতেই হবে। তার সাথে আরও একটা ইম্পর্টেন্ট মামলা আমাদের চলছে হাইকোর্টে, সেটা হচ্ছে বিএড আর এনআইওএস দিয়ে যারা অলরেডি 2022-এর টেট পাস করে রয়েছে, এই সংখ্যাটা হিউজ, 1 লক্ষের কাছাকাছি। সেই ক্যান্ডিডেটদের সার্টিফিকেটগুলো মানে টেট কোয়ালিফাইড সার্টিফিকেটগুলো ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল মানে ইনভ্যালিড করতে হবে। ঠিক আছে, কেন? কারণ এখন বিএডরা বা এনআইওএসরা দুজনেইটাই কিন্তু প্রাইমারিতে যোগ্য নয়। তাহলে তখন একটা কেস চলাকালীন তারা এই পরীক্ষা দিয়েছিল, এখন যেহেতু ফাইনাল জাজমেন্ট এসে গেছে, তারা রিভিউ গেছিল, রিভিউ যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, তাহলে ফাইনাল জাজমেন্টে কি এসেছে যে কখনোই বিএডরা ডিএলএড এর সমতুল্য নয় এবং বিএডরা প্রাইমারির যোগ্য নয়। তাহলে বিএড দিয়ে যারা বিএড কোর্স করে যারা প্রাইমারি টেট পাস করেছেন, তাদের কিন্তু সার্টিফিকেটটাকে ইনভ্যালিড করতে হবে। এই কেস চলছে, এটাও খুব ভালো মানে খুব গুরুত্বপূর্ণ কেস। এখানে আমরা এক ধাক্কায় প্রায় 1 লক্ষ ক্যান্ডিডেটকে কম্পিটিশন কমাতে পারবো। তাহলে এই কেসটা আমাদের ডিসেম্বরেই উঠবে। দুটো কেস নিয়ে সত্যি অ্যাসোসিয়েশনের মেম্বাররা খুবই চিন্তিত রয়েছে, কারণ দুটো কেসই আপনারা জানেন যে হাইকোর্টে যে কেসটা চলছে সেখানেও মানে টপমোস্ট হাইকোর্টের যে ডিএলএড অ্যাডভোকেট প্যানেল, সেই প্যানেলকে রাখা হয়েছে, সুবীর সান্যাল স্যারের যে প্যানেল রয়েছে। তো যথেষ্ট সেটা ব্যয় সাপেক্ষ এবং তার উপর পড়েছে এই হঠাৎ করে আমাদের মানে অ্যাওয়ারনেসের অভাবের জন্যই এনআইওএসটা এসে পড়েছে। তো দুটো কেস আমাদের একসাথে লড়তে হবে, দুটো কেসই ডিসেম্বরে উঠতে চলেছে। তো সকলকে বলবো মিনিমাম 1000 টাকা করে ফান্ডিং করুন। ফান্ডিং না করলে কিন্তু আমরা সব বুঝেও এগোতে পারবো না, কারণ আপনারা জানেন সবটাই হচ্ছে খরচ সাপেক্ষ বিষয়। এমতো অবস্থায় এসে শুধুমাত্র পড়াশোনা করে গেলে কিন্তু, ভালো ইন্টারভিউ দিলেই কিন্তু চাকরি পাওয়াটা সম্ভব হবে না যদি আমরা না কম্পিটিশনটা কমাতে পারি। তাই আমাদের সকলেরই লক্ষ্য রেগুলার ডিএলএডদের সকলকে চাকরি সুনিশ্চিত করতে গেলে বাকি যারা অবৈধ রয়েছে, যারা আগাছা রয়েছে, সেটা বিএড হোক এনআইওএস হোক, তাদেরকে বাদ দিতে হবে। তো এই লক্ষ্যেই আজকে আশা করি আপনাদের ডিসটা বোঝাতে পারলাম। এটা লাইফটা অনেকটা লেন্দি হয়ে গেল।
তো যারা এখনও, আবারও শেষ মাস রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের গ্রুপে যুক্ত হননি, যুক্ত হয়ে যান। আরও একবার বলছি, আমাদের গ্রুপে রয়েছেন কিন্তু তারা ইনঅ্যাক্টিভ, কোনো শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য রয়েছেন, কোনো কেসে আজ পর্যন্ত ফান্ডিং করেননি। তাদের লিস্ট তৈরি হয়ে রয়েছে। আমরা 1 তারিখে, মানে ডিসেম্বরের 1 তারিখের পর থেকে তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করব। কারণ এই লড়াই সবার লড়াই, আমার লড়াই, আপনার লড়াই। আমরা যেমন ছোটাছুটি করছি সেরকম নিজেরা ফান্ডিংও দিচ্ছি। কেন? তাতে আমাদের নিজেদের স্বার্থ জড়িত রয়েছে, আমাকে নিজেকে চাকরিটা পেতে হবে। সেরকম আপনারাও যাবতীয় যা কিছু করছেন নিজের চাকরিটা পাওয়ার জন্য, তাই ফান্ডিংটাও আপনাকে করতে হবে। যে একটা ছেলে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা এতে মানে ফান্ডিং দিচ্ছে, সেই ফান্ডিংয়ের এতে যে রায়টা আমরা পাচ্ছি সেটা সবাই ভোগ করছেন। তাহলে এই যুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। আপাতত এইটুকুই। সবাইকে বলবো আমাদের গ্রুপে যুক্ত হন এবং এনআইওএস এর বিরুদ্ধে ভালো অ্যাডভোকেট দেওয়ার জন্য। কি অ্যাডভোকেট রাখবো একটু ভরসা রাখুন, আমরা এখন ওপেনলি নাম বলছি না, কিন্তু এনআইওএস এর পক্ষে যেটা বেস্ট হবে, নট বেটার, বেস্ট যে অ্যাডভোকেট হবে সেই অ্যাডভোকেট প্যানেলকেই আমরা রাখতে চলেছি, যদি আমরা সেইভাবে ফান্ডিং পাই। ফান্ডিং খুব মিনিমাম উঠছে, খুবই কম আসছে। সকলকে অনুরোধ করছি ফান্ডিংটা করুন, তবেই কিন্তু আমরা লড়াইটা করতে পারবো। ধন্যবাদ।